টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসেসে সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র হলো বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। আজ আমরা চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো ইকোনমিক্স। ইকোনমিতে আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে পড়ব সেটি হলো ব্যাংকিং ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেম, স্পেশালি আরবিআই সংক্রান্ত যাবতীয় যা ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশনগুলি কনটেক্সট এবং কনসেপ্টের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব, যেগুলি প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আজকে ইকোনমিক্সটা আমি তোমাদেরকে গল্পের মাধ্যমে উপস্থাপনা করব। চলো শুরু করা যাক। ব্যাংকিং ইন ইন্ডিয়া, স্টাবলিশমেন্ট অফ ব্যাংক অফ হিন্দুস্তান 1770। মানে কি বলছে যে ভারতবর্ষে ব্রিটিশদের অধীনে সর্বপ্রথম যে ব্যাংক চালু হয়েছিল সেটা কত সালে? 1770 সালে। নামটা কি ছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। এবং এই ব্যাংক অফ হিন্দুস্তান শুরু করেছিল আলেকজান্ডার কোম্পানি, কিন্তু এটা পরবর্তীতে ব্যর্থ হয়। Later, 3 presidency banks were set up. Number 1, Bank of Calcutta 1806, Bank of Bombay 1840, Bank of Madras 1849। এই পয়েন্টের মাধ্যমে কি বলেছে, তাহলে ব্যাংক অফ হিন্দুস্তানের পরে 3টে প্রেসিডেন্সি ব্যাংক একত্রে মিলিত হয়েছে, গড়ে উঠছে। সেটার নামটা কি? নাম হচ্ছে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস। এই ব্যাংকগুলি কী করতো না, দেশের ভিতরে কারেন্সি প্রডিউস বা উৎপাদন করতো বা জারি করতো। এবং এই ব্যাংকগুলি কাজ করেছিল 1862 সাল পর্যন্ত। নেক্সট পয়েন্ট, ইন 1921 অল 3 ব্যাংকস, ইম্পেরিয়াল ব্যাংক কন্টিনিউড টিল 1956। খুব ভালো করে বোঝো। এবং এই যে 3টে প্রেসিডেন্সি ব্যাংকস যেটা হিন্দুস্তান ব্যাংকের পরে গড়ে উঠেছিল, সেই 3টি ব্যাংক একত্রে মিলিত হয়েছে এবং মিলিত হয়ে একটি ব্যাংকের সৃষ্টি করেছে যার নাম হলো ইম্পেরিয়াল ব্যাংক। সেটা কত সালে? 1921 সাল। এবার প্রশ্ন হলো, এই ইম্পেরিয়াল ব্যাংক আগে কমার্শিয়াল ব্যাংক হিসেবে কাজ করত। 1921 সালের পর এই ইম্পেরিয়াল ব্যাংক ভারতবর্ষের ব্রিটিশ অধীন ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করে এবং সমস্ত ব্যাংকগুলির উপর নজরদারি রাখে। কিন্তু দুঃখের বিষয়, অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলি আপত্তি রাখে, বলো স্যার আপনি কমার্শিয়াল ব্যাংককে সেন্ট্রাল ব্যাংক করে দিয়েছেন, যার নিজের কোনো ঠিক নেই, সে আমাদেরকে শাসন করবে। একটা বিরোধিতা একটা চলল। তখন ব্রিটিশ সরকার, তখন ব্রিটিশ গভর্নমেন্ট ভাবলো সত্যি তো। তখন তারা বললো তাহলে কী করা যায়? তখন তারা বললো যে আপনি এমন একটা ব্যাংক ক্রিয়েট করুন যে ব্যাংকটা শুধুই সেন্ট্রাল ব্যাংক, যেটা কোনো কমার্শিয়াল ব্যাংকের সাথে কিন্তু যোগাযোগ রাখবে না। তাহলে ইম্পেরিয়াল ব্যাংক আগে কমার্শিয়াল ব্যাংক ছিল, যেটা পাবলিকের সাথে লেনদেন করতো। সেই চোরকে আবার কি হলো, পুলিশ হয়ে গেছে। তাহলে যদি চোরকে পুলিশ করে দেয় তাহলে কি হবে? ঠিক সেই রকম কিন্তু পয়েন্টটা। তখন কি হলো, ইন 1926 যে ঘটনাটা সেটা আমরা বলবো। তার আগে আমরা বলে নিই, 1920 সালে রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স, এই যে ব্যাপারটা 1920 সালে কি হয়েছে, 1920 সালে আমরা দেখতে পেয়েছি যে রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স বলে একটা টিম বা একটা এক্সপার্ট বা একটা প্যানেল গঠিত হয়েছে। এবং যে প্যানেলের চেয়ারম্যান ছিলেন ইয়ং হিল্টন বা হিল্টন ইয়ং, সেই কারণে ওই কমিটির নাম অ্যাকচুয়ালি চেয়ারম্যানের নাম দিয়ে করা হয়, তাই কমিটির নাম হিল্টন কমিটি বা হিল্টন কমিশন বলা হয়। তাহলে রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স, এই পোর্শনটা কার আন্ডারে গড়ে উঠেছে? হিল্টন ইয়াং কমিশন।
খুব ভালো করে বোঝে কত সালে, 1920 সালে। এইবার এরা পরবর্তীকালে এই রয়্যাল কমিশন এরা কি করলো, 1926 সালে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটা রিকমেন্ডেশন দিল, যে কি দিল না, তারা আরবিআই এর রিকমেন্ডেশন দিল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে, 1926 সালে। তখন ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, পার্লামেন্ট তো সেই সময় ছিল না, সেই সময় ছিল অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে ওই রিকমেন্ডেশনটা প্রস্তাব দিল। আমরা জানি পার্লামেন্টে দু ধরনের লোক থাকে, এক ধরনের মানুষ যারা বিলের সাপোর্ট করে, আর এক ধরনের মানুষ যারা বিলের সাপোর্ট করে না। ঠিক তেমনইভাবে অ্যাসেম্বলিতেও আমরা দেখতে পেয়েছি যে এই রিকমেন্ডেশনটা কেউ সাপোর্ট তেমনভাবে করেনি, সুতরাং ব্যর্থ হয়। এর পরবর্তীকালে তারা কিন্তু হাল ছাড়েনি। 1934 সালে তারা কিন্তু আবার পুনরায় বিলটা কিন্তু রিকমেন্ড করে এবং 1934 সালে বিলটি পাস হয়। আমরা জানি যখন কোনো বিল পাস হয় তখন সেই বিল অ্যাক্টে পরিণত হয়, এবং তাই 1934 সালে আরবিআই অ্যাক্ট পাস্ট 1934 কেম ইনটু এফেক্ট। কিন্তু এই আরবিআইটা কার্যকারিতা হয়েছিল কত সালে, মানে এস্টাবলিশড প্রকৃতপক্ষে। তাহলে এই আরবিআই অ্যাক্টের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাবলিশড হয়েছে বা কার্যকরী হয়েছে 1935 সালে 1 এপ্রিল। ডিউরিং 1935 টু 37, বলছে 1935 থেকে 37-এর মধ্যে আরবিআইয়ের হেডকোয়ার্টার ছিল কলকাতা, বাট প্রেজেন্ট টাইমে এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার সেটা হলো মুম্বাইতে। তাহলে বন্ধুরা, আজকের যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে আরবিআই কিভাবে এস্টাবলিশড হলো, কোন কোন ব্যাংকের মাধ্যমে এস্টাবলিশড হলো। আর একটা পয়েন্ট এখানে বলি, সেটা হলো যে 1956 সালে এই ইম্পেরিয়াল ব্যাংকটি পরবর্তীকালে এসবিআই ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করে। আমরা এবার নেক্সট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরবিআইয়ের ফাংশন সম্পর্কে আলোচনা করব। আরবিআইয়ের ফাংশন কনসেপ্ট থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। আমরা একটা গল্প করে নিই। একটা ফ্যামিলিতে মা আছে, সন্তান আছে, বাবা আছে। তাহলে মা হচ্ছে রিজার্ভ ব্যাংক, সন্তান হচ্ছে আদার্স যে ব্যাংকগুলি আছে সেটা, বাবা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যখন সন্তান যখন কোনো কাজে যখন সাকসেস পায় না বা কোনো সময় দেরি করে বা কোনো ভুল করে, তখন বকাবকি শাসন কী করছে, মা, মানে রিজার্ভ ব্যাংক। অর্থাৎ যখন ছোট ব্যাংকগুলি কোনো ভুল বা কোনো সমস্যা যখন প্রবলেম হয়, তখন তাকে কিন্তু কে ঠিক করছে, রিজার্ভ ব্যাংক। অর্থাৎ মা বকতে পারে হয় কিলচর দিয়ে ডিরেক্ট অ্যাকশন, অথবা কোনো কটু কথা বলে, সেটা ইনডিরেক্ট অ্যাকশান। তাহলে রিজার্ভ ব্যাংক কী করছে, ডিরেক্ট আর ইনডিরেক্ট অ্যাকশনের মধ্য দিয়ে অন্যান্য ব্যাংকগুলিকে কী করছে, কন্ট্রোল করছে। এইবার ধরো রিজার্ভ ব্যাংক আর অন্যান্য ব্যাংক, রিজার্ভ ব্যাংকে তাহলে কি কন্ট্রোল করছে বা কে গাইডলাইন দিচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে বাবা। তাহলে চলে এসো বন্ধুরা, আজকে আমরা রিজার্ভ ব্যাংকের ফাংশন সম্পর্কে আলোচনা করি। ফার্স্ট পয়েন্ট, ইস্যুইং অফ নোটস। ইস্যুইং অফ নোটস বলতে রিজার্ভ ব্যাংক কিন্তু নোটসের ইস্যু করে। এই নোটস ইস্যু একটা গুরুত্বপূর্ণ কাজ। এই নোটস কথা বলতে গিয়ে আমি দুটো কথা বা দুটো পয়েন্ট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রচুরবার পরীক্ষায় প্রচুর কোশ্চেন কিন্তু এই কনসেপ্ট দিয়ে আসে। 2000 টাকার নোটের কালার কি? 2000 টাকার নোটের কালার হলো ম্যাজেন্ডা, যেটা হচ্ছে রেড এবং পিঙ্ক কালার। 2000 টাকার নোটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 15টি, আর যদি হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ ধরা হয় তাহলে 17টি। 2000 টাকার নোটের সাইজ কত? 166 mm × 66 mm। নেক্সট 500 টাকার কালার কি? 500 টাকার কালার হলো স্টোন গ্রে। 500 টাকার ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল 15টি, টোটাল 17টি। সাইজ কত? 150 mm × 66 mm। নেক্সট পয়েন্ট বন্ধুরা, ব্যাংকার্স ব্যাংক। দেখো, আমাদের যখন টাকার প্রবলেম হয় তখন আমরা কোনো এসবিআইতে যাই বা টাকা লোন নেওয়ার জন্য, বা কোনো পাঞ্জাব ব্যাংকে যাই বা বন্ধন ব্যাংকে যাই, আমরা যাই তো। তাহলে ঠিক তেমনভাবে
যখন অন্যান্য ব্যাঙ্কগুলি আছে, শিডিউলড ব্যাঙ্ক বা যে সমস্ত ব্যাঙ্কগুলি আছে, কমার্শিয়াল ব্যাঙ্ক, তাদের যখন টাকার প্রয়োজন হবে তারা তো কোথাও যাবে। তারা কোথায় যাবে? তারা যাবে কিন্তু আরবিআইয়ের কাছে। আমাদের টাকার প্রয়োজন হলে আমরা যাব কোথায়? বাবার কাছে। আর বাবার টাকার প্রয়োজন হলে বাবা কোথায় যাবে? ব্যাংকে। ঠিক তেমনই হবে যে ব্যাংকের যখন টাকার দরকার হবে বা কোনো কিছুর দরকার হবে তখন ব্যাংকের কাছে কে যাচ্ছে? ব্যাংকের কাছে কিন্তু তোমার অন্যান্য ব্যাংকগুলি যাচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছে। এটা কিন্তু 3 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা মিস করে গেছি। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ব্যাংকার অফ গভর্নমেন্ট। ব্যাংকার অফ গভর্নমেন্ট মানে দেখো ভালো করে বোঝো, যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্টের টাকার খুব প্রয়োজন হবে বা টাকার কোনো প্রবলেম হবে তখন সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এসবিআইয়ের কাছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে বা এইচডিএফসির কাছে যাবে না। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোথায় যাবে? না আরবিআইয়ের কাছে। তারা কোথায় যাবে? না আরবিআইয়ের কাছে। নেক্সট পয়েন্ট, কন্ট্রোল অফ ক্রেডিট। ক্রেডিট কথার অর্থ কি? যদি চলতি ভাষায় বসা যে পয়সা বা মুদ্রা। তাহলে আমাদের দেশের মধ্যে 18 লাখ করোড় কারেন্সি কিন্তু ঘোরাফেরা করছে, যে ফ্লুইড বা লিকুইড। এই কারেন্সিটা কখন বাড়াবে, কখন কমাবে, কতটুকু রাখবে, কত কী বৃত্তান্ত করবে, সেটাকে টোটাল ক্রেডিট থেকে কন্ট্রোল করছে কে? আমাদের আরবিআই। নেক্সট হচ্ছে কাস্টোডিয়ান অফ ফরেন সার্ভিসেস। কাস্টোডিয়ান অফ ফরেন সার্ভিসেস মানে আরবিআই হচ্ছে কাস্টোডিয়ান অফ ফরেন সার্ভিস। কথার অর্থ হচ্ছে বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক সার্ভিস। তাহলে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কি? আরবিআই। আমরা জানি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার কিন্তু একটা ভীষণ পরিমাণে একটা গুরুত্বপূর্ণ আছে। দেশের মধ্যে বৈদেশিক পরিমাণ যতটা বেশি হবে মুদ্রার পরিমাণ, দেশ তত কিন্তু ডেভেলপমেন্ট করবে। এবং এই বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? এই রিজার্ভ ব্যাঙ্ক। তাহলে সমস্ত ব্যাঙ্কগুলির কন্ট্রোল করছে কে? রিজার্ভ ব্যাঙ্ক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকার জন্য কোথায় যাচ্ছে? রিজার্ভ ব্যাঙ্ক। কোনো একটি ব্যাংকের এস্টাবলিশড হতে বা কোনো একটি ব্যাংকের নামকরণ করতে বা কোনো একটি ব্যাংকের স্বীকার করতে কে সাহায্য করছে? রিজার্ভ ব্যাঙ্ক। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে ব্যাংকিং সিস্টেমের ফাদার ফিগার হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। নেক্সট পয়েন্ট হচ্ছে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। লেন্ডার অফ লাস্ট রিসোর্ট কথার অর্থ কি? ভালো করে বোঝো পয়েন্টটা খুব, যে আরবিআই হচ্ছে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করে। মানে প্রথমে তোমার যখন টাকার সমস্যা হবে তুমি কার কাছে যাবে? ভাইয়ের কাছে যাবে, ভাই বললো নেই। তারপর তুমি মায়ের কাছে যাবে, মা বললো নেই। দাদার কাছে যাবে, দাদা বললো নেই। তাহলে আলটিমেট তোমার কিন্তু একটা ভরসার জায়গা আছে। কে আছে? না ঠিক আছে, বাবার কাছে গেলে আমি টাকাটা পাবো। তাহলে তোমার টাকা সবার কাছে না পেলেও তোমার কিন্তু একটা ভরসার জায়গা কে? বাবা। ঠিক তেমনই হবে, মাইন্ড ইট, গল্প করে হবে ক্লাস। ঠিক তেমনই হবে যখন অন্যান্য ব্যাঙ্কগুলি কোনো জায়গা থেকে টাকার সমস্যা হচ্ছে, তাদের কোনো জায়গাতে টাকা পাচ্ছে না, তখন তাদের লাস্ট পজিশান কোথায়? তারা তখন লাস্ট পজিশান হচ্ছে তারা কিন্তু আরবিআইয়ের কাছে যাবে। আর আরবিআই লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম রিজার্ভ ব্যাঙ্ক এবং ব্যাংকিং সিস্টেম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা। আমরা নেক্সট ক্লাসে আরও কিন্তু মডারেট ওয়েতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে ক্লাসটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে তাতে জয়েন করুন। ধন্যবাদ বন্ধুরা।